আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। জোট সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শীর্ষ নেতারা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এনডিটিভি জানিয়েছে, আগামী শনিবার টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। দিল্লির বৈঠকে সর্বসম্মতিক্রমে জোটের প্রধান নির্বাচিত হন মোদী। পরে বিজেপি সহ জোটের শরিক দলগুলোর একটি প্রতিনিধি দল সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধি দলে ছিলেন আলোচিত দুই নেতা, তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। দল দুটি এবার ২৮ আসনে জিতেছে এবং তাদের সমর্থন নিয়েই সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে। বৈঠক শেষে জনতা দলের এমপি সঞ্জয় কুমার ঝা সাংবাদিকদেরকে বলেন, বৈঠকে সবাই তাদের মতামত তুলে ধরেছেন এবং এনডিএ জোটের পক্ষ থেকে তৃতীয়বারের মতো রায় দেওয়ায় দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। দ্রুতই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে এবং খুব শিগগিরই এমপিদের নিয়ে একটি বৈঠক করা হবে। একনাথ শিন্ডে বলেন, সরকার গঠনে নরেন্দ্র মোদীকে সহযোগিতা করার জন্য তিনি দিল্লিতে এসেছেন। দিল্লি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, মোদী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আর তার নেতৃত্বেই এনডিএ সরকার গঠন করবেন। এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য শরিকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন মোদী। এর মধ্যেই গুঞ্জন শুরু হয় নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। এবার সর্বমোট ২৩২টি আসনে জয় পাওয়া ইন্ডিয়া জোটও সরকার গঠনের সুযোগ খুঁজছিল। তবে বুধবারের বৈঠকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু উভয়ের কাছ থেকেই লিখিত সমর্থন পেয়েছেন নরেন্দ্র মোদী। এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা যদি সরকার গঠন করার চেষ্টা করে সেই সরকার টিকবে না। নতুন সরকার গঠন করার বিষয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকের আগে সঞ্জয় রাউত এসব কথা বলেন। তার দল এই জোটের অন্যতম শরিক। সঞ্জয় রাউত বলেন, আমি বিশ্বাস করি মোদীজি ও তার দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু তারপরও বিজেপি মোদীর সরকার বলে বেড়াচ্ছে। বিজেপি যদি সরকার গঠন করার চেষ্টা করে তাহলে সেই সরকার টিকবে না। ভারতের লোকসভা নির্বাচনে এবার মোট ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভোটে জয়ী হয়েছেন। জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানও রয়েছেন। প্রায় ১.৫ মাস ধরে ৭ দফায় ভোট গ্রহণ শেষে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর আসনে হারিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি ৬ বারের পার্লামেন্ট সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। জয়ের ব্যবধান ৮৫,০০০ ভোট। মুসলিম প্রার্থীদের মধ্যে আরও যারা জিতেছেন তাদের মধ্যে আছেন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। তিনি উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে ৬৪,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জয় পান। সমাজবাদী পার্টির তরুণ নেতা ২৯ বছর বয়সী ইকরা চৌধুরী উত্তরপ্রদেশের কাইরানা আসনে বিজেপি নেতা প্রদীপ কুমারকে হারান। একই রাজ্যের আরেক আসন গাজীপুরে জিতেছেন সমাজবাদী পার্টির আফজাল আনসারি। অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে নিজের আসনটি ধরে রেখেছেন। তিনি বিজেপির মাধবীলতা কম্পেলাকে হারান। লাদাখে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ জয়ী হয়েছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ রামপুর আসনে ৪,৮১,০০০-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। একই রাজ্যের সাম্ভাল আসনে জেতেন জিয়াউর রহমান। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়ে জয় পান ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়া আলতাফ আহমদ। শ্রীনগরে জয়ী হয়েছেন এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। উল্লেখযোগ্য মুসলিম প্রার্থীদের মধ্যে হেরে গেছেন আসামের বদরুদ্দিন আজম। ধুবড়ী আসনে তাকে হারিয়ে জয় পেয়েছেন কংগ্রেসের রাকিবুল হোসেন। ২০১৯ সালের নির্বাচনে ২৬ জন মুসলিম এমপি হয়েছিলেন ভারতে। এবার সেই সংখ্যায় ২ জন কমেছে। ২০১৯ সালের তুলনায় এবার মুসলিম প্রার্থীর সংখ্যাও কম ছিল। লেবানন থেকে যথারীতি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের সমর্থনে এই গোষ্ঠীটি বুধবারও উত্তর ইসরায়েলে অন্তত ৮ দফা হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর ঠিক ১২টা ১০ মিনিটে তারা প্রথম হামলাটি চালায়।
আল মালিকিয়া সেনাঘাঁটির ওপর দীর্ঘক্ষণ নজরদারি করার পর আর্টিলারি শেলের মাধ্যমে হামলা চালানো হয়। হামলাটি সেখানে থাকা একদল সেনার উপর সরাসরি আঘাত হেনেছে। বুধবার সকাল ৯টায় দিনের দ্বিতীয় হামলাটি চালায় হিজবুল্লাহ। বিরকাত রিশা মিলিটারি পোস্টে জড়ো হওয়া একদল সেনার উপর রকেট দিয়ে হামলা চালানো হয়। তখন বেলা ২টোয় রামত নাফতালি মিলিটারি ব্যারাকে স্থাপিত একটি আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের উপর গাইডেড মিসাইল হামলা চালানো হয়। হামলায় আয়রন ডোম ব্যাটারিটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তারা। বিকালে কাফর সুবা পর্বত এলাকায় আল সামাকা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। প্রায় একই সময়ে আল বাগদাদি ঘাঁটির কাছে একদল সেনার উপর চালানো হয় ড্রোন হামলা। এই দুটি হামলাতেই বেশ কিছু সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এদিন হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে বেশ কিছু স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের ঘটনাও ঘটেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ১১ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে, যদিও ইহুদিবাদী সরকার সবসময় প্রকৃত হতাহতের কথা গোপন রাখে বলে অভিযোগ আছে। ঘটনাস্থলের দিকে অনেকগুলো অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটি ভিডিওতে দেখা গেছে হিজবুল্লাহর হামলা টের পেয়ে ইসরায়েল সেনারা একটি জায়গা থেকে দ্রুত সরে যাচ্ছে। এর কয়েক সেকেন্ড পরেই সেখানে হামলা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এদিন দুর্য সংখ্যাগরিষ্ঠ হুরফেইস শহরে ২টি ড্রোন আঘাত হানে। হামলার সময় কেন শহরের সাইরেন সিস্টেম কাজ করেনি সেটা নিয়ে তদন্ত করছেন কর্মকর্তারা। সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ২টি ড্রোন কয়েক মিনিটের ব্যবধানে প্রায় একই জায়গায় আঘাত হেনেছে। প্রথম হামলার পর যখন উদ্ধারকারী দল ওই অঞ্চলে যায়, সেই সময় দ্বিতীয় হামলাটি হয়। হিজবুল্লাহ এবারের যুদ্ধে আগেও অনেক হামলার ক্ষেত্রে এই কৌশল প্রয়োগ করেছে। উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর লড়াই অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধের ২৪৩তম দিনে রাফা ও বুরেজি ক্যাম্প এলাকায় সেনাদের ওপর হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা মধ্য গাজার আল বালা শহরে ইসরায়েলি বাহিনীর একটি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে আল ইয়াসিন 105 গোলার আঘাত হেনেছে। একই শহরে একটি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা করা হয় একই অস্ত্র দিয়ে। নেতজারিম এলাকায় শত্রু বাহিনীর কমান্ড সেন্টার লক্ষ্য করে হেভি ক্যালিবারের মর্টার হামলা করেছে প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি ইউনিট। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা বুরেজি ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের অবস্থানের উপর আবাবিল প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। এছাড়া রাফা শহরের আল কুদসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ সময় তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট সহ বিভিন্ন কার্যকর অস্ত্র দিয়ে সেনাদের উপর হামলা চালিয়েছে। নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাপ্লাই রুটের উপর মর্টার হামলাও চালিয়েছে সংগঠনটি। এদিকে গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার বেসামরিক প্রশাসন। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২৯ বলে জানানো হয়। মধ্য গাজার নুসৈরাত এলাকায় জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সংস্থা আনরোয়ার পরিচালিত স্কুলটি যুদ্ধকালীন আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বাড়িঘর হারানো কয়েক হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। একই এলাকার আরেকটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর মিসাইল হামলায় শিশুসহ নিহত হয়েছে ৬ জন। গত ৭ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক বিচার আদালত ইতিমধ্যেই ইসরায়েলের এই কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করেছে। ৭ মাসে প্রায় ৩৭,০০০ মানুষকে হত্যা করেছে দখলদার সেনারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় এবারের যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে প্রায় ৩,২২২টি গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত ১০,০০০ মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আনাদুলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১.৫ মাসে ইসরায়েলকে ১০,০০০ টনের বেশি অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৪৪টি কার্গো বিমান ও ২০টি জাহাজে পাঠানো হয়েছে এসব অস্ত্র। অস্ত্রের এই চালানের মধ্যে ছিল ১৫,০০০-এর বেশি বোমা ও ৫০,০০০ কামানের গোলা। এর বাইরেও গোপনে প্রচুর সংখ্যক অস্ত্র ইসরায়েলকে দিয়েছে ওয়াশিংটন। গোপনে দেয়া এসব অস্ত্রের পরিমাণ কত তা কেউ জানে না। গত বছর অক্টোবরের পর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত ইসরায়েলের কাছে ১০০ বারের বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে মাত্র ২টি বিক্রয়ের কথা প্রকাশ করা হয়েছে। গাজা উপত্যকায় গণহত্যার কাজে ইসরায়েল যেসব মার্কিন অস্ত্র ব্যবহার করেছে তার একটি তালিকা প্রকাশ করেছে আনাদুলু বার্তা সংস্থা। তালিকায় আছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, হাউইটজার, অ্যাপাচি, ব্ল্যাক হক ও সি হক হেলিকপ্টার, সারফেস টু সারফেস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, ক্লাস্টার বোমা এবং এয়ার টু গ্রাউন্ড বোমা।
হামাসের সুড়ঙ্গ ধ্বংসের জন্য ইসরায়েলি বাহিনীকে বাংকার ব্লাস্টার বোমা দেওয়ার খবরও এসেছে গণমাধ্যমে। এছাড়াও যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, পঞ্চম প্রজন্মের F-35 মাল্টিরোল ফাইটার জেট, F-15 ঈগল। সাধারণত প্রতি বছর ইসরায়েলকে 380 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, তবে এবারের যুদ্ধে এর বাইরেও দেশটিকে আরও অনেক অস্ত্র দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।